হাওড়া থেকে 6 ঘন্টার ট্রেন জার্নির পর পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের সীমান্তে যে স্টেশনে হিমাদ্রি নামল সেখান থেকে জলাধুংড়ি আরও 5 কিলোমিটার দূরে। নির্জন স্টেশনে দিনের বেলাতেও ঝিঁঝির ডাক স্পষ্ট শোনা যাচ্ছে। চারপাশে বুনো ঝোপ আর বড় বড় গাছে সূর্যের আলো বাঁধা পেয়ে কেমন যেন রহস্যময় পরিবেশের সৃষ্টি করেছে। কয়েক পা এগিয়ে গেলে যে চায়ের দোকানটা দেখা যাচ্ছে সেখানে এসে দাঁড়াতে দোকানদার জিজ্ঞাসু দৃষ্টিতে চাইল। বলছি যে ওই জলাধুংড়ির গাড়ি পাওয়া যাবে? লোকটা চায়ের গ্লাস ধুতে ধুতে বলল, এই মোড়ের মাথায় নিতাইয়ের সাইকেলের দোকানের সামনে থেকে আপনি বরং একটা রিক্সা ধরে নিন। কালু শেখ হিমাদ্রির পিছনে এসে দাঁড়িয়ে দোকানের উদ্দেশ্যে বলল, ভালো করে চা খাওয়াও দিনি, সঙ্গে আর কিছু আছে? হ্যাঁ আছে তো, নেরো বিস্কুট আর মুড়ির মোয়া। হতেই হবে। কালু শব্দ করে চা আর মোয়া খেতে শুরু করেছে, সেই ফাঁকে হিমাদ্রি একটা সিগারেট ধরিয়ে টান দিল। এই বলছি বাবু, চা খাবেন? হিমাদ্রি না বলতে যাচ্ছিল, হঠাৎ কি মনে হতে বলল, আচ্ছা দাও। মাটির ভাঁড়ে ধোঁয়া ওঠা গরম চায়ে চুমুক দিতেই পুরনো স্মৃতি মনের কোণে ভিড় করে এলো। কয়েক বছর আগে এরকম কোথাও চা খাবার কথা হিমাদ্রি কষ্ট করে কল্পনা করতে পারত না, কিন্তু এতগুলো বছর জেলের ঘানি টেনে এখন আর কিছুই যেন গায়ে লাগে না। জেলের মোটা চালের কাঁকড় মেশানো ভাত হজম করতে করতে কখন যে হিমাদ্রি নিজের আভিজাত্যের কৌলিন্য হারিয়ে অন্তজের দলে মিশে গেছে সেটা ভেবে ওর বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কালুর খাওয়া মিটেছে। ঝুলি কাঁধে চাপিয়ে উঠে দাঁড়িয়ে বলল, চলেন বাবু চলেন। স্টেশন চত্বরটা হেঁটে পার হয়ে কিছু দূর এগিয়ে যেতেই নিতাইয়ের সাইকেল দোকান দেখা গেল। একজন বুড়ো লোক সাইকেলের টায়ার মেরামত করছিল। হিমাদ্রি গলার স্বর উঁচিয়ে বলল, বলছি এখানে ভ্যান রিক্সা পাওয়া যাবে? বুড়ো টায়ার থেকে চোখ না সরিয়ে বলল, কোথায় যাবেন? জলাধুংড়ি। বুড়ো কাজ করতে করতে চিৎকার ছাড়ল, জগা, এই জগা। দরমা দেওয়া ঘরের ভিতর থেকে আওয়াজ এলো, কি হয়েছে? জলাধুংড়ির সওয়ারি এসেছে। জগা একটা অল্প বয়সী ছোকরা, বোধহয় কিছু খাচ্ছিল। গামছায় হাত মুছতে মুছতে বেরিয়ে এলো। আমার এখন হাটে যাবার আছে, উপতে গেলে দেরি হয়ে যাবে, তবে বেশি ভাড়া পেলে যাব। হিমাদ্রি এসব ছেলে ছোকরার মতলব ভালোই বোঝে। দর বাড়ানোর ফন্দি ফিকির ছাড়া কিছু নয়। বিরক্তি স্বরে বলল, আরে যা নেবার নেবে, এখন তাড়াতাড়ি চলো। জগা রিক্সা ঠেলে একটা চাতাল মতো জায়গায় দাঁড় করিয়ে বলল, চলেন বাবুরা চলেন। হিমাদ্রি হাতের সুটকেস আর কালু নিজের ঝোলা নিয়ে রিক্সায় উঠে বসল। কালু রিক্সাওয়ালার উদ্দেশ্যে বলল, ভাই, এখানে বাজার হাট আছে? আমার একখান জ্যান্ত মুরগি চাই। ছেলেটি মাথা নেড়ে বলল, আর কি, পথেই পড়বে, দেখিয়ে দেব। মৃদুমন্দ গতিতে এবার রিক্সা চলতে শুরু করলো মেঠু পথ দিয়ে। দুপাশে খড়ে ছাওয়া মাটির বাড়িঘর। এক জায়গায় একটা মাটির বাড়ির সামনে রিক্সা থামিয়ে জগা বলল, এখানে মুরগি পেয়ে যাবেন। কালু হিমাদ্রির দিকে অর্থবহ দৃষ্টে চাইতে হিমাদ্রি বিনা বাক্য ব্যয়ে পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে দিল। কালু এক লাফে রিক্সা থেকে নেমে জগার সঙ্গে মাটির বাড়ির দিকে এগিয়ে গেল। হিমাদ্রির মোবাইল এর মধ্যে 12 বেজে উঠেছে। জেল থেকে রূপচাঁদ ফোন করেছে। রূপচাঁদ যে খবরটা হিমাদ্রিকে শোনালো সেটা এক প্রকার প্রত্যাশিতই ছিল। হিমাদ্রি বেশ আগ্রহ দেখালো না। কিছুক্ষণ পরে কালু আর রিক্সা চালক জগা দুজনেই ফিরত চলে এলো। কালুর হাতে ধরা দড়ি দিয়ে বাঁধা একটা মোড়ক। বিরতির পর
রিক্সা আবার চলতে শুরু করল। লোকালয় পেরিয়ে কিছু দূর যাবার পর হঠাৎ পট পরিবর্তন হয়ে গেল। এবারে দুপাশে শুধু ঘন গাছের সারি, শাল, সেগুন, মহুয়া, শিশু আরও অনেক নাম না জানা গাছের মধ্যে অদ্ভুত বিষণ্ণ পরিবেশ। হিমাদ্রি মনের মধ্যে চাপা উত্তেজনা অনুভব করল। অবশেষে জলাধুংরির অভিযান বাস্তবায়িত হতে চলেছে। জনবসতি এলাকা ছাড়িয়ে অনেক দূর চলে আসা গেছে। রিক্সাওয়ালা প্যাডেলে চাপ দিয়ে জিজ্ঞাসা করল, কোথায় উঠবেন বাবু? গভর্নমেন্টের লজে? বলছিলাম যে ওই চৌধুরীদের বাংলোটা জানা আছে? ও বাড়ির অবস্থা খুব খারাপ, একেবারে সাব মাদুরের আস্তানা। হ্যাঁ হ্যাঁ, আমি ওখানেই যাব। হিমাদ্রি এবার নিচু স্বরে কালুর উদ্দেশ্যে বলল, কাসেম খুন হয়েছে কালু। বন্ধ সেলের মধ্যে কেউ ওর চোখ দুটো খুবলে বার করে নিয়েছে। এইমাত্র আমি জেল থেকে খবর পেলাম। কালু কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বলল, কবে হলো? পরশু রাতে। কালু নিজের হাতের তেলোয় আঙুল বুলিয়ে হিসেব নিকেশ করে বলল, তাই তো হবার কথা। হিমাদ্রি যেন আত্মপক্ষ সমর্থন করে বলল, যে লোকটার ফাঁসির হুকুম হয়ে গেছে, আজ না হয় কাল তাকে তো মরতেই হতো। কি বলো? কালু কিছুই বলল না, শুধু হিমাদ্রির দিকে অদ্ভুত দৃষ্টি নিক্ষেপ করে মুখ সরিয়ে নিল। হিমাদ্রি এবার একটু যেন গুটিয়ে গেল। একটা অস্বস্তি বোধ থেকে খোঁচা দেবার চেষ্টা করছিল। পাত্তা না দেবার জন্য হিমাদ্রি পুরনো কথা ভাবতে শুরু করল। ঘুরে ফিরে একজনের কথাই তার মনে ধাক্কা মারছে, এক সময়ের অভিন্ন হৃদয় বন্ধু শেখর। জেলের চার দেওয়ালের মধ্যে প্রতিদিন যে বাসনা তীব্র আকারে হিমাদ্রিকে জীবনী শক্তি জুগিয়ে এসেছে, সেটা হচ্ছে শেখরের প্রতি অব্যক্ত ঘৃণা। জেলের নারকীয় পরিবেশে অসংখ্য দুর্বল মুহূর্তে হিমাদ্রি যখন ধুঁকতে ধুঁকতে জীবনের কাছে পরাজয় স্বীকার করতে বসেছে, ঠিক তখনই শেখরের প্রতি প্রতিহিংসা তাকে লড়াই করার নিত্য নতুন শক্তি জুগিয়ে এসেছে। জেলে কাটানো বছরগুলো হিমাদ্রির মনে আজও দগদগে বিষাক্ত ক্ষতের মতো তাজা হয়ে রয়েছে। কারাবাসের শুরুর দিকে বছর তিনেক আলিপুর কারেকশনাল হোমে বন্দি থাকার পর হিমাদ্রিকে বদলি করে নিয়ে আসা হয় মল্লিকপুর সেন্ট্রাল জেলে। প্রথম কয়েকটা রাত ডরমেটরি সেলে থাকার পর একদিন সামান্য ব্যাপারে একজন কারারক্ষীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। ক্রোধে উন্মত্ত হয়ে হিমাদ্রি সেদিন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। সেপাইয়ের সঙ্গে হাতাহাতির ফল ভোগ করতে অবশ্য দেরি হয়নি। সেই রাতেই হিমাদ্রিকে জেলের কুখ্যাত ডাকুয়া সেলে ট্রান্সফার করা হলো। লম্বা করিডোরের শেষ প্রান্তে আবছা অন্ধকারাচ্ছন্ন কানাগুলির মধ্যে পরিত্যক্ত ডাকুয়া সেলের কথা হিমাদ্রি জেলে এসে কয়েদিদের মুখে কানা ঘুষে শুনেছিল। বেয়াদব কয়েদি আর ফাঁসির আসামিদের জন্য বরাদ্দ সলিটারি সেল বা এই কয়েদ ঘরগুলো সাধারণ বন্দীদের কাছে আতঙ্ক বিশেষ। সন্ধ্যের পর নাকি কারারক্ষীরা পর্যন্ত ডাকুয়া সেলের আশেপাশে যাওয়ার নামে থরথর করে কাঁপে। হিমাদ্রি ভীতু লোক নয়, কিন্তু ডাকুয়া সেলের চেহারা দেখে ওর বুকের ভিতরটাও ভীষণ দমে গেল। কি বিশ্রী নির্জন আর অপয়া এখানকার পরিবেশ। লম্বা কড়িকাঠের এক কোণে কড়িকাঠের সঙ্গে ঝুলন্ত হলুদ বাল্বটাই চৌহদ্দির মধ্যে একমাত্র আলোর উৎস। হিমাদ্রি কয়েদখানা পর্যন্ত পৌঁছে আলোর সেই রেখা ফিকে হতে হতে একেবারে ম্রিয়মান হয়ে পড়েছে। গারদের দরজায় তালা ঝোলাতে ঝোলাতে সেপাইয়ের মুখে বিজয়ীর হাসি ফুটে উঠল। তাচ্ছিল্যের স্বরে বলল, কাল সকালে এসে দেখবো তালা তোর গরম কোথায় থাকে। সেপাইয়ের পায়ের শব্দ দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি হয়ে কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে গেল। হিমাদ্র হাঁটুর মধ্যে মুখ গুজে বসে পড়ল।
আজ রাতে এই তল্লাট মারাবার মতো লোক যে আর কেউ রইল না, সেটা বুঝতে পারার সঙ্গে সঙ্গে অস্বস্তির মাত্রাটা দ্বিগুণ হয়ে হিমাদ্রিকে চেপে ধরল। দীর্ঘ সময় বসে থাকতে থাকতে হিমাদ্রি কখন যেন ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙল অদ্ভুত একটা শব্দে, নারী কণ্ঠের অপার্থিব খিলখিল হাসি, সেই সঙ্গে পুরুষ কণ্ঠের চাপা গুঙ্গানির স্বর। নিচু স্বরে কে যেন বলল, বিভীষণ, বিভীষণ, বড্ড ভুল হয়ে গেছে, এবারটির মতো মাফ করিয়ে দাও। কয়েক মুহূর্তের জন্য সব চুপচাপের পর এবারে যেটা শুরু হলো, কানে যেতে হিমাদ্রির গায়ের রোম খাড়া হয়ে গেল। নারী কণ্ঠের কামার্ত বিকৃত চিৎকার আর বিধ্বস্ত পুরুষের কণ্ঠের অস্ফুট আর্তনাদ। আওয়াজটা আসছে পার্টিশনের ওপর থেকে। বেশ বোঝা যাচ্ছিল, ঘটনা যাই ঘটুক না কেন, পুরুষটির জন্য সেটা বিশেষ উপভোগ্য হচ্ছে না। কিছু সময় ধরে এভাবে চলার পর লোকটি ফের একবার আর্ত চিৎকার করে উঠল। পাঁচিলের গায়ে ঠোকাঠুকির শব্দ। কেউ যেন লোকটিকে নির্দয়ভাবে দেয়ালের সঙ্গে আছড়ে ছুঁড়ে মেরে নিজের কাজ সাঙ্গ করছে। ডাকুয়া সেলের চত্বর আর করিডর ততক্ষণে প্রস্রাবের কটু গন্ধে ভরে গেছে। হিমাদ্রির বিস্ফারিত দৃষ্টির সামনে ঘোর তমসা বর্ণ একটি নারী অবয়ব ক্ষণিকের জন্য দৃশ্যমান হয়ে হাওয়ায় মিলিয়ে গেল। ধাতস্থ হতে হিমাদ্রি কিছুটা সময় নিল। ব্যাপারটা রহস্যজনক, সন্দেহ নেই, তবে এত সহজে নার্ভ ফেল করার মানুষ আবারও নয়। সাহস সঞ্চয় করে হিমাদ্রি গলার স্বর তুলে ডাক দিল, পাশের সেলে কেউ আছেন? সাড়া দেবেন প্লিজ। কয়েক মুহূর্ত নিস্তব্ধতার পরে ক্ষীণ গোঙানির শব্দ ভেসে এলো। তো তো কেডা এখানে? তো কেডা এখানে? এই আমি কয়দি নম্বর 511 পাশের গারুদে রয়েছি, আপনার সঙ্গে কথা বলতে পারি? ওপার থেকে ক্লান্ত স্বরে উত্তর এলো, ভাল লাগছে না, চুপ মার দিকিন, চুপ মার। হিমাদ্রি এবারে এতটুকু জেনে নিশ্চিত হলো তার পাশের ঘরে জ্যান্ত মানুষ একজন কেউ রয়েছে, আর এই তল্লাটে আর যাই হোক সে অন্তত একা নয়। পরদিন সকালে সেপাইরা রাউন্ডে এসে হিমাদ্রিকে নিশ্চিন্তে ঘুমোতে দেখে খানিকটা হতাশই হলো। এর আগে যেসব কয়েদিরা এই ডাকুয়া সেলে রাত কাটিয়েছে তাদের প্রত্যেকে সকাল হতেই প্রহরীদের হাতে পায়ে ধরে নিষ্কৃতি ভিক্ষা করেছে। হিমাদ্রি অবশ্য ব্যতিক্রম। পুজোর জলে মুখ ধুয়ে সকালের বরাদ্দ চা বিস্কুট বেশ জমিয়ে খেল। অনুরোধ উপরোধ কাকুতি মিনতি করা তো অনেক দূরের বিষয়। সকাল 9টায় আধ ঘন্টার জন্য কয়েদিদের গারুদের বাইরে বেরিয়ে হাঁটার রেওয়াজ। হিমাদ্রি এতক্ষণ এই সুযোগের অপেক্ষাতেই ছিল। যদিও পাশের সেল থেকে কাউকে বেরোতে দেখা গেল না, জেলের বাগানে পায়চারি করতে করতে রূপচাঁদের সঙ্গে দেখা হয়ে গেল। লোকটা এখানকার একজন গার্ড। হিমাদ্রি একে নিয়মিত অর্থ সাহায্য করে, বিনিময়ে সুযোগ সুবিধা আদায় করে থাকে। জেলের মধ্যে এসব কমন প্র্যাকটিস। টাকা খরচ করলে সময় সময় এখানে বাঘের দুধও পাওয়া যায়। রূপচাঁদ আফসোস করে বলল, কি বাজে ব্যাপার হলো বলুন তো। আসলে আসলে কাল আমার ডিউটি থাকলে আপনাকে ডাকুয়া সেলে যেতে হতো না। যাই হোক, আপনার লোকেদের বলে 10,000 টাকা ম্যানেজ করুন, বুঝলেন? তাহলে আজকেই আপনাকে
ফের ডরমেটরিতে ট্রান্সফার করার ব্যবস্থা করছি। আর না হলে সাহেব যা চটেছে, মিনিমাম 7 দিনের আগে আপনাকে ডাকুয়া সেল থেকে সরাচ্ছে না, সে খবর আমি পেয়েছি। হিমাদ্রি রূপচাঁদের কথায় গুরুত্ব না দিয়ে বলল, আমার পাশের সেলে একজন কয়েদি আছে, লোকটা কে বলতে পারবে? লোকটা হচ্ছে ডাকুয়া সেলে একজন ফাঁসির আসামি, নাম কাসেম সর্দার। ফাঁসির আসামি? কি ক্রাইম করেছে? ডাকাতি, রেপ, মার্ডার, লোকটার ক্রাইম লিস্ট অনেক লম্বা, বুঝলেন? আচ্ছা, লোকটা হাঁটতে বের হয়নি কেন? রূপচাঁদ হাতের তেলোয় খৈনি ডলতে ডলতে বলল, ও কারোর সঙ্গে কথা বলে না, নিজের মতো থাকতেই ভালোবাসে। বিকেলের দিকে ইচ্ছে হলে তখন বেরোতে পারে। বরাদ্দ সময় শেষ হয়ে গেছে। সাইরেন বেজে বন্দীদের গারদে ফেরত যাবার নির্ঘণ্ট ঘোষণা করল। হিমাদ্রি সেলে ফেরত যাবার আগে রূপচাঁদকে বলল, বেশ, একটা কাজ করো, রাতে একটা মদের বোতল জোগাড় করে কাসেমকে দিও, বলবে আমি পাঠিয়েছি। তোমার টাকা তুমি ঠিক সময় পেয়ে যাবে, সেই নিয়ে চিন্তা নেই। সন্ধ্যের পর রূপচাঁদ ডাকুয়া সেলে রাউন্ডে গেল। হাতের থলেটা বগল দাবা করে নিয়ে যাবার সময় হিমাদ্রির দিকে অর্থবহ দৃষ্টে চাইল। কয়েক মিনিট পর গারদের ওপার থেকে খ্যানখ্যানে পুরুষ কণ্ঠ ভেসে এলো, হে দোস্ত, তুই আমার লগে শরাব পাঠালি? হিমাদ্রি আধশোয়া হয়েছিল, বলল, হ্যাঁ, তা আপনার চলে তো? শরাবের নেশা যে কি জিনিস তা তো ভুলেই গেছি। কাসেম হাতে পেয়েই মদের বোতল যে নির্দ্বিধায় গলায় ঢেলে দিয়েছে, হিমাদ্রি সেটা বুঝতে পারল। কেননা এরপর স্খলিত স্বরে অসংলগ্ন কথা বলতে শুরু করল। বেশিরভাগই ওর সংঘটিত অপরাধের বিবরণ। লোকটা হার্ডকোর ক্রিমিনাল। নিজের কুকর্ম ফুলিয়ে ফাঁপিয়ে বলতে গিয়ে গর্বে যেন ফেটে পড়বে মনে হচ্ছিল। হিমাদ্রির অবশ্য এসব ব্যাপারে কোনো আগ্রহ নেই। কাল রাতে কিছু বিশেষ শব্দ তার কানে এসেছে, আর চোখের সামনে দেখা অদ্ভুত অবয়বটার সম্বন্ধেই তার একমাত্র কৌতূহল। কাসেমের জিভ ক্রমশ জড়িয়ে আসছে। বোতলের তলায় পড়ে থাকা সুরার শেষ বিন্দুটা সম্ভবত চেটে সাফ করে ফেলেছে। মাতালটা অনবরত বকবক করে চলেছে। হিমাদ্রি আন্দাজ করতে পারল লোকটা নেশার তুড়ীয় পর্যায়ে পৌঁছে গেছে। এটাই সঠিক সময়। জিজ্ঞেস করতেই কাসেম অকপটে বলে ফেলল, ও সে বিবি জান, তোর আমার মতো মানুষ কিন্তু ও বেডি লয়। বিবি জান যিনি বড় খতরনাক জীব। বিবি জানের কুতা কারুর কাছে বলা মানা, শান্তি পারলে খেতেই করবে। কাসেম আরো কিছুক্ষণ আবুল তাবুল বকে স্তব্ধ হলো। পাশের সেল থেকে এবার ফাটা কাঁসর বাজার মতো নাক ডাকার শব্দ ভেসে আসতে লাগলো। লোকটা আজকের মতো আর কিছু বলার জায়গা নেই। হিমাদ্রি ভয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেল। নিজের চোখে না দেখলে কাসেমের কথাগুলো ফালতু গল্প বলে এক মুহূর্ত দেরি করত না। পরদিন সকালে হিমাদ্রির সঙ্গে কাসেমের দেখা হয়ে গেল। রূপচাঁদ এসে ওকে পাশের সেলে ডেকে নিয়ে গেল। কাসেমের লম্বা শীর্ণ চেহারা, মাথায় না আঁচড়ানো পরিচর্যাবিহীন চুলে জট পাকিয়ে কাঁধ পর্যন্ত নেমে এসেছে। দুচোখের দৃষ্টি বুনো অস্থির। বয়স আনুমানিক 50। কাশির দমকে কাসেম বুক ধরে মেঝের ওপর বসে হাঁপাচ্ছিল। মুখের মধ্যে এসে যাওয়া দলা ভর্তি কফ
খোয়াক করে ফেলে দিতে হিমাদ্রি লক্ষ্য করল কফের ওপর তাজা রক্তের প্রলেপ। কাসেম পুজো থেকে জল গড়িয়ে কুলকুচি করে হিমাদ্রির দিকে হাসি মুখে চেয়ে বলল, ওদিকে কি দেখছো দোস্ত? যক্ষা ধরছে, যক্ষা। হাসি হওয়ার আগেই না দোজগে চলে যাই। হিমাদ্রির সঙ্গে এবার কাসেমের আলাপ জমে উঠতে দেরি হলো না। কাল রাতে মদের নেশায় বলা জীবনের গল্প কাসেম যে একেবারে ভুলে মেরে দিয়েছে সেটা বুঝতে হিমাদ্রির দেরি হলো না। যদিও রাজ্যের এদিকে ওদিকের কথার মাঝে ওর অবশ্য একটা মাত্র বিষয় আগ্রহ, সেটা হলো কাসেমের বিবি জান। যদিও ধুরন্ধর হিমাদ্রি ভালোই বোঝে তাড়াহুড়ো করলে ব্যাপারটা কেঁচে যেতে পারে, ও না হয় আরো কিছুটা অপেক্ষা করবে। দুপুরে জেলের ক্যান্টিন থেকে মুরগির ঝোল আর রুটি কিনে হিমাদ্রি লাঞ্চ সারল, সঙ্গে কাসেমের জন্য পাঠিয়ে দিল। কাসেম পাশের সেল থেকে হিমাদ্রিকে বারবার ধন্যবাদ জানাতে লাগলো। বিকেলের দিকে কাসেম হঠাৎ গুম হয়ে গেল। হিমাদ্রি অনেক চেষ্টার পরেও মুখ খোলাতে না পেরে হাল ছেড়ে দিল। 7টার মধ্যে রাতের খাবার রুটি ডাল সবজি দিয়ে রক্ষী বিদায় নিল। আজ রাতের মতো ডাকুয়া সেলে আর কেউ পদার্পণ করবে না। কাসেম তো আগে থেকেই মৌন অবলম্বন করেছে। হিমাদ্রি খেয়ে দিয়ে কম্বলের উপর গা এলিয়ে দিল। বেশি রাতের দিকে ডাকুয়া সেল হঠাৎ প্রস্রাবের কটু গন্ধে ভরে গেল। হিমাদ্রি কম্বলের উপর সোজা হয়ে বসল। বিবিজানের আগমনের আভাস পাওয়া যাচ্ছে। দেওয়ালের ওপাশে গারদে নিচু স্বরে পুরুষ কণ্ঠ ভেসে এলো, কাসেমের একতরফা কণ্ঠস্বর। কিছু সময় পরে অমানসিক নারী অবয়ব হিমাদ্রির চোখের সামনে দিয়ে ভেসে চলে গেল। হিমাদ্রির গলা শুকিয়ে গেছিল। কোনো রকমে বলল, কাসেম মিয়া, কাসেম মিয়া, তুমি ঠিক আছো? কয়েক মুহূর্তের বিলম্বের পর কাসেমের ক্লান্ত স্বর ভেসে এলো, কাল সকালে একবার এসো দোস্ত, তোমার লগে কথা কইবার আছে। হিমাদ্রি প্যারোলে মুক্তি পেয়েছে। জেলের প্রতি দুর্গন্ধময় পরিবেশ থেকে মুক্ত হয়ে খোলা আকাশের তলায় দাঁড়িয়ে ফের একবার বুক ভরা নিঃশ্বাস নিল। দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারী অনির্বাণ গাড়ি নিয়ে জেলের সদর দরজার বাইরে অপেক্ষা করছিল। হাসি মুখে এগিয়ে এসে বলল, আসুন স্যার, হোটেলের স্টাফেরা সবাই আপনাকে ওয়েলকাম করার জন্য অপেক্ষা করছে। হিমাদ্রি শূন্য দৃষ্টে চেয়ে বলল, সব পরে হবে, আপাতত কাল ভোরেই আমার মুর্শিদাবাদ যাওয়ার ব্যবস্থা করো। 2 দিন রেস্ট নিলে হতো না স্যার? যেটা বলছি করো। আর ভালো কথা, তোমাকে কিছু খোঁজ খবর নিতে বলেছিলাম, কদ্দূর সেটা? অনির্বাণ মাথা নেড়ে বলল, আমি সব ডিটেলসই জোগাড় করেছি। শিউলাল দমদম সেন্ট্রাল জেলে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে। আমি নিজে গিয়ে ওর সঙ্গে দেখা করে এসেছি। শিউলাল কনফার্ম করেছে সেদিন রাতে ওর চোখ ফাঁকি দিয়ে আপনার সোনা সমেত শেখর রায় গা ঢাকা দিয়েছে। প্রাইভেট ডিটেকটিভ লাগিয়েও শেখর রায় আর সুলগ্না ম্যাডামের কোনো সন্ধান পাওয়া যায়নি। হয়তো দেশের অন্য কোথাও লুকিয়ে রয়েছে। কথা না বাড়িয়ে হিমাদ্রি এবার গাড়িতে উঠে পড়ল। দুপুর 2টো নাগাদ হিমাদ্রির গাড়ি মুর্শিদাবাদের চাঁদপাড়া গ্রামে এসে পৌঁছল। হিমাদ্রির গন্তব্য বড় মহল্লার জনৈক মুসলেমা বিবির বাড়ি। বাজারে জিজ্ঞাসাবাদ করে হিমাদ্রি জানতে পারল ও পথে গাড়ি ঢুকবে না, ওদিকে রাস্তা নাকি বেজায় সরু। অতএব গাড়ি এখানে রেখে
বাকি পথটুকু হেঁটেই পাড়ি দিতে হবে। হিমাদ্রি আর দ্বিরুক্তি না করে হাঁটা লাগালো। দুপাশে ঘন বসতিপূর্ণ লোকালয়ের মাঝে 1 কিলোমিটার কাঁচা পাকা পথ হেঁটে পাড়ি দেবার পর একজোড়া পুকুরের মাঝে লালচে ইটের দাঁত বের করা প্লাস্টারবিহীন কুশ্রী একটি ঝুপড়ির সামনে এসে হাজির হলো। ঝুপড়ির সামনে খোলা উঠোনে একটা বাচ্চা মেয়ে কিতকিত খেলছিল। হিমাদ্রি গলা খাঁকড়ে বলল, খুকি, বলছি এখানে কি মোসলেমা বিবি থাকে? মেয়েটি হিমাদ্রির দিকে বিস্মিত দৃষ্টি চেয়ে এক ছুটে ভিতরে চলে গেল। মিনিট দেড়েকের প্রতীক্ষা, তারপর বাচ্চা কোলে মাথা ঘোমটায় ঢাকা মধ্যবয়স্কা একজন মহিলা বের হয়ে হিমাদ্রির দিকে জিজ্ঞাসু দৃষ্টে চাইল। হিমাদ্রি জিজ্ঞেস করল, আপনি কি মুসলেমা বিবি, ওই কাশেম সর্দারের বোন? মহিলা সম্মতিসূচক মাথা নাড়তে হিমাদ্রি বলল, আমি কাশেম সর্দারের সঙ্গে জেলে ছিলাম। কাশেমের যে তিলাসমাতি বাক্স আপনার হেফাজতে রয়েছে, সেটা কাশেম আমাকে দিয়ে দিতে বলেছে। মহিলাটির চোখে যুগপৎ বিস্ময় আর বিরক্তি একসঙ্গে ফুটে উঠল। মুখ ঝামটা দিয়ে বলল, কাডা মুরব্বী ভাই, আপনি বললি দিয়া দিমু বুঝি? ও বাক্স কারুরে দিতে কাছে মানা করছে। হিমাদ্রি ট্রাউজারের পকেট থেকে মোবাইল বের করে মহিলার সামনে ধরে পড়ল। আচ্ছা, বুঝলাম। তা এইটা একটু দেখুন তো। মোবাইলের স্ক্রিনে কাসেমের ভিডিও বেজে উঠল। কাসেম নিজের সহোদরার উদ্দেশ্যে কয়েক সেকেন্ডের বক্তব্য রেকর্ড করে বাক্স হিমাদ্রিকে দিতে অনুরোধ করেছে। ভিডিও দেখে মহিলা যে বিশেষ আশ্বস্ত হয়েছে তেমনটা হিমাদ্রির মনে হলো না। আঁচলের খুঁট দাঁতের ফাঁকে গুঁজে চিবুতে চিবুতে মহিলা যেন নীরবে আপত্তি জানাতে লাগলো। হিমাদ্রি অবশ্য জানে কোন তালা কেমন চাবিতে খোলে। মানি ব্যাগ থেকে কয়েকটা 500 টাকার নোট বের করে মহিলার দিকে এগিয়ে ধরে বলল, এই টাকাটা রাখুন আর বাক্সটা আমাকে দিন। মহিলার বডি ল্যাঙ্গুয়েজের এবার স্পষ্ট পরিবর্তন দেখা দিল। কড়কড়ে নোটগুলো চোখের সামনে দেখে প্রসন্ন স্বরে বলল, ভাই যখন হুকুম দেছে তখন আমি না বলার কে? আপনি দাঁড়ান বাবু, দাঁড়ান। মহিলা কিছুক্ষণ পরে ঘর থেকে একটা ধুলোমাখা বিবর্ণ তুবড়ে যাওয়া তালাবন্ধ টিনের বাক্স এনে হাজির করল। হিমাদ্রির হাতে বাক্স আর চাবির গোছা তুলে দিয়ে মহিলা বলল, এই যে ভাইয়ের ধন দৌলত আমি একদিন বুক পেতে আগলেছি, আজ আপনারে দিলাম। বাক্স হাতে নিয়ে হিমাদ্রি জিজ্ঞেস করল, বদরু শেখের আস্তানাটা কোথায়, আমাকে সেটা বলতে পারেন? পাশের গ্রাম নিয়ামতপুরে ওনার বাসা। এখানে সবাই চেনে তো। বদরুদ্দিন শেখ ওরফে বদরু শেখ এই অঞ্চলের একজন নামজাদা গুণিন। প্রথম জীবনে তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁকের শিক্ষায় বদরু শেখের কাছেই হাতেখড়ি হয়েছিল যুবক কাসেমের। মেধাবী ছাত্র কাসেম গুরুর পদাঙ্ক অনুসরণ করে একদিন নিজেও যে বড় মাপের ওঝা গুণিনে পরিণত হবে সে বিষয়ে অন্য সবার মতো খোদ বদরুদ্দিনেরও মনে সন্দেহ ছিল না। যদিও শেষ পর্যন্ত ওঝাগিরি কাসেমের ধাতে পোষায়নি। শাঁসালো মক্কেল দেখে অপহরণ বা ডাকাতি করতে পারলে এক ধাক্কায় মোটা হাত মারা যায়। ভূতের ওঝা হয়ে আর কটা পয়সা রোজগার করা সম্ভব? উদ্যোগী কাসেম দল বানিয়ে একের পর ডাকাতি শুরু করল। কাসেমের দলবল যে শুধু টাকা পয়সা লুণ্ঠন করে ক্ষান্ত দিত তেমন কিছু নয়, নৃশংসভাবে খুন জখম করে শিকারকে ছটফট করে
মরতে দেখে কাসেম অদ্ভুত তৃপ্তি অনুভব করত। পর পর কয়েকটা ঘটনা ঘটার পর পুলিশের টনক নড়ল। একের পর এক রেড করে কাসেম গ্যাংয়ের সদস্যদের ধরপাকড় করে জেলে পোড়া হলো। বাকি রইল একমাত্র কাসেম নিজে। একাধিকবারে পুলিশ কাসেমকে গ্রেফতার করল, কিন্তু প্রতিবারেই কাসেম ভোজবাজির মতো পুলিশের হাতে ফসকে পালিয়ে গেল। এতদিন যে কথা সাধারণ মানুষ বলতো, পুলিশ মহলেও সেই গুজব আগুনের মতো ছড়িয়ে পড়ল। কাসেম কোনো সাধারণ মানুষ নয়, অলৌকিক ক্ষমতার অধিকারী, পিশাচ সিদ্ধ। দিন দিন কাসেমের দৌরাত্ম্য কমল না, উল্টে বরং বেড়েই গেল। ডাকাতির পর ডাকাতি আর খুনের পর খুন করে কাসেম ততদিনে এলাকার ত্রাস হয়ে উঠেছে। ধর্মের কল বাতাসে নড়ে প্রবাদ বাক্যটিকে সত্য প্রমাণিত করে দুর্দান্ত কাসেমের দিনও শেষ হয়ে গেল। সোর্স মারফত খবর পেয়ে পুলিশ সে রাত্রে মফস্বলের একজন বড় ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে কাসেমকে হাতে নাতে ধরে ফেলল। কাসেম তখন সেই ব্যবসায়ীর যুবতী কন্যাকে ধর্ষণ করে খুন করে পিট্টান দেবার প্রস্তুতি নিচ্ছিল। কাসেমের কুকীর্তির লিস্ট এত লম্বা ছিল যে সর্বোচ্চ শাস্তি ওর প্রাপ্যই ছিল। মামলা লোকাল কোর্ট থেকে হাইকোর্ট অবধি গড়ালো, কিন্তু কাসেমের প্রাণদণ্ড মুকুব হলো না। এসব কথা হিমাদ্রি অবশ্য কাসেমের মুখেই শুনেছে। বদরুদ্দিন শেখের দোতলা কোঠা বাড়ির সামনের কাঁচা রাস্তায় গাড়ি পার্ক করে হিমাদ্রি ভিতরে ঢুকল। সিমেন্ট বাঁধানো প্রশস্ত চাতালে পেতে রাখা শতরঞ্জির ওপর জনা কয়েক গ্রাম্য গৃহবধূ তটস্থ হয়ে বসে রয়েছে। আলখাল্লা জব্বা পরা ঘোর কৃষ্ণবর্ণ একজন যুবক একগোছা মৌরের পালক দিয়ে সামনের সারিতে বসে থাকা মহিলার মাথায় পিঠে আলতো করে বুলিয়ে ঠোঁট ভাঁজ করে ফুঁ দিচ্ছিল। হিমাদ্রি গলা খাঁকড়ে বলল, আমি আসলে বদরুদ্দিন শেখের সঙ্গে দেখা করতে এসেছি। লোকটি হিমাদ্রিকে পাত্তা না দিয়ে নিজের কাজ চালিয়ে যেতে লাগল। ঝাড়ফুঁক শেষ হতে মিনিট খানেক লাগলো, তারপর দায় সারা হয়ে উত্তর দিল, আব্বার সঙ্গে দেখা হবে না, লাইনে বসেন, যখন নাম্বার আসবে তখন দেখব। ওনাকে বলুন জরুরি দরকার আছে, কাশেম সর্দার আমাকে পাঠিয়েছে। কাশেমের মতো চেলা হাজারে একটা মেলে, সৎ পথে থাকলে আজও অন্য জিনিস হতো। ওর ভিতরের দানব ওকে শেষ করে দিল। খানিক পরে সামলে উঠে বললেন, হ্যাঁ, আপনি কেন এসেছেন? হিমাদ্রি মনের কথা গুছিয়ে নিচ্ছিল। উত্তর দিল, কাসেম একটা বাক্স আমাকে দিয়েছে, আপনি আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই বাক্সে কি থাকতে পারে। বদরু শেখ খড় দৃষ্টে চেয়ে বলল, কি চাইছেন স্পষ্ট করে বলুন। কাসেম আমাকে বলেছে আপনার থেকে শেখা বিদ্যা কাজে লাগিয়ে ওপার জগতের একজন জীবকেও বশে এনেছিল, কিন্তু সেই প্রাণীটাই এখন ওর জীবনে কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনি কাসেমকে এই কষ্ট থেকে মুক্তি দিন। দোজাখের জীব নিয়ে ছেলে খেলা করে কেউ কখনো জিততে পারেনি, কাসেমও পারবে না। হঠাৎ হিমাদ্রির দিকে শানিত দৃষ্টিতে চেয়ে বলল, কাসেমের জন্য তো আপনি এত দূর ছুটে আসেননি, নিজের স্বার্থে এসেছেন। মতলবটা কি আপনার? হিমাদ্রি মনে মনে তৈরিই ছিল। দ্ব্যর্থহীন ভাষায় বলল, দুজনের জন্যই এসেছি। জিনের কবল থেকে কাসেম মুক্তি চায়, আপনি ওকে সাহায্য করুন। আমার নিজেরও একটা কাজ আছে, যদি আপনি করে দিতে পারেন তবে 50,000 টাকা আপনাকে দেওয়ার জন্য আমি সঙ্গেই রেখেছি। বদরু শেখের ঠোঁটের কোণে ভর্ৎসনার রেখা ফুটে উঠল। রুষ্ট স্বরে বললেন, লাখ টাকা দিলেও আমি আপনার কাজ করব না।
ভালো চাইলে এক্ষুনি ওই বাক্স যেখান থেকে নিয়ে এসেছেন সেখানে গিয়ে ফেরত দিয়ে আসুন, না হলে আপনার হাল কিন্তু কাসেমের থেকেও খারাপ হতে চলেছে বলে দিলাম। হিমাদ্রির গাড়ি বড় রাস্তার কাছাকাছি চলে এসেছিল। হঠাৎ কালু ছুটতে ছুটতে এসে গতিরোধ করল। হিমাদ্রি গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো, আর কালু হাঁপাতে হাঁপাতে বলল, আব্বুর মাথা খারাপ, তাই আপনাকে ফিরাই দিছে। আপনার কাম আমি করে দেব। ওই 50,000 টাকা আমার দিয়ে দিবেন, ঠিক আছে? তুমি পারবে? এতদিন বাপের চেলাগিরি করে সব বিদ্যে আমার শেখা হয়ে গেছে। রাতের বেলা 12টা বাজলি পরে নিয়ামতপুর কবরস্থানে চলে আসবেন। আচ্ছা বলছি, আপনি কি চৌধুরী বাবুদের কেউ? রিকশাওয়ালার কথায় চিন্তার জাল ছিন্ন হতে হিমাদ্রি বিরক্ত হলো। এ ছোড়া প্রয়োজনের বেশি কথা বলছে। কালু এতক্ষণ চুপ করে রাস্তার পাশের জঙ্গল দেখছিল। এবার গলা পরিষ্কার করে বলল, বাবু, আপনার ওই বিলিতি সিগারেট একটা দিবেন? সিগারেটের প্যাকেটটা এগিয়ে দিতেই কালু একটা কিং সাইজ মালবড়ো বের করে ঠোঁটের ফাঁকে চেপে ধরল। রিকশা এবার একটা বাঁক নিয়ে ঢালু পথে নেমে পড়ল। কিছু দূর গড়িয়ে যাবার পর চালক পড়িমড়ি করে ব্রেক কষে রিকশা দাঁড় করালো। জরা জীর্ণ একটি প্রাসাদের সামনে ভেঙে নুয়ে পড়া লোহার গেটের সামনে এক ফালি রাস্তার উপর রিকশার চাকা থমকে দাঁড়িয়েছে। রিকশাওয়ালা ঘোষণা করল, এসে গেছি বাবু, এই হচ্ছে আপনার চৌধুরী ভিলা। শাল আর মহুয়ার জঙ্গলের মধ্যে বিঘেখানেক জমির ওপর পাঁচিল ঘেরা পুরনো বাড়ি। বাংলো অবশ্য একেবারে ভগ্নদশা প্রাপ্ত। দেয়াল ফাটিয়ে যত্রতত্র বটগাছের শিকড় বেরিয়ে বাড়িটাকে যেন শক্ত হাতে পেঁচিয়ে ধরেছে। অনেক বছর মানুষের পা যে এই বাড়িতে পড়েনি সে বুঝতে মাথা খাটাবার বিশেষ দরকার নেই। হিমাদ্রি মনে মনে গালাগাল দিল, হতভাগা মরার জায়গা পায়নি, বাড়ির এই দশা, তারপর আবার এ জঙ্গলটার বিশেষ বদনাম আছে। পুরো এলাকাটাই নকশালদের ঘাঁটি। ভয়ে আজকাল শখের ভ্রমণ পিপাসুর দল এ পথ মারানোই ছেড়ে দিয়েছে। গেট ঠেলে চৌহদ্দির ভেতরে ঘুরে ঘুরে হিমাদ্রি দেখছিল। বাড়ির সঙ্গে লাগোয়া জমি অনেকটাই, পুরোটাই অবশ্য আগাছার জঙ্গলে মুখ ঢেকেছে। কালু শেখ সতর্ক করে বলল, বলছি ঝোপঝাড়ে বেশি ঘোরেন নাই বাবু, সাপ পিছা থাকতে পারে। কথাটা অবশ্য ঠিক। হিমাদ্রিও ব্যাপারটা মেনে নিল। জরিপ করার কাজ আপাতত স্থগিত রেখে হিমাদ্রি সদর দরজার দিকে এগিয়ে গেল। অজস্র ফাটল ধরা সেগুন কাঠের পেল্লায় দরজায় আলতো চাপ দিতেই পরপর দুটো ঘটনা একসঙ্গে ঘটে গেল। প্রথমে বিশ্রী শব্দ তুলে দরজা খানিকটা ফাঁক হয়ে পড়ল, আর তক্ষুনি একটা চামচিকে প্রায় মুখের ওপর তীক্ষ্ণ ডানা ঝাপটিয়ে বিশ্রী চিঁচি শব্দ করে উড়ে গেল। চামচিকের ডানার ঝাপটায় হিমাদ্রির নাকের ওপর হালকা আঁচড় কেটে গেছে। ঘটনার আকস্মিকতায় হিমাদ্রি ভ্যাবাচাকা খেয়ে গেছিল। কালু শেখের গা জ্বালানো খিকি হাসিতে লজ্জিত হয়ে দরজায় ফের জোরদার ধাক্কা মারতে ঘুণ ধরা কাঠের পাল্লা এদিকে হেলে পড়ল। সতর্ক চোখে হিমাদ্রি তাকিয়ে যখন আর কোনো চামচিকের সন্ধান পেল না, তখন চৌকাঠ মারিয়ে
বাড়ির মধ্যে ঢুকে পড়ল। এ বাড়ির নিচের তলায় 6টা ঘর, সঙ্গে রান্নাঘর, বাথরুম, সামনে রেলিং দিয়ে ঘেরা লম্বা বারান্দা। হলঘরের মাঝ বরাবর ভাঙা চোরা কাঠের সিঁড়ি 2 তলায় উঠে গেছে। জরা জীর্ণ এই সিঁড়িতে পা রাখাটা নিতান্তই মূর্খামি হবে এটা ভেবে হিমাদ্রি আর তাই নিয়ে মাথা ঘামালো না। কালু ঝাঁটা সঙ্গে করে নিয়ে এসেছে। হলঘরের কিছুটা অংশ পরিষ্কার করে চাদর পেতে বসল। খিদেটা এতক্ষণে বেশ ভালো মতোই চাগার দিয়েছে। হিমাদ্রি সুটকেস থেকে স্যান্ডউইচ আর চায়ের ফ্লাস্ক বের করল। প্লেটে খাবার সাজিয়ে কালুকে দিল আর নিজেও খেতে শুরু করল। এ বাড়ির কোনো এক ঘরে শেখর আত্মহত্যা করেছে, তবে ঠিক কোন ঘরটায় সেটা জানা বোধহয় কোনোভাবেই সম্ভব নয়। খেতে খেতে হিমাদ্রি আর চোখে কালুর দিকে চাইল। লোকটা কেমন বিশ্রীভাবে অভদ্রের মতো খাচ্ছে। সহবতের নাম গন্ধ নেই। হিমাদ্রি বিরক্তি চেপে মুখ ঘুরিয়ে নিল। খাওয়া শেষ করে কালু বিশ্রী ঢেকুর তুলে বলল, বাবু বলছি এই পাউরুটির মধ্যে ওটা কি মাংসের পুর ছিল? হিমাদ্রি সোজা কাজের কথায় এসে বলল, আজকের রাতটা জাগতে হতে পারে। তুমি কি এখন একটু রেস্ট নিতে চাও? কালু মাথা নেড়ে বলল, আপনি বরং রেস্ট করেন, বুঝলেন? আমি কাজখানিক এগিয়ে রাখি। হিমাদ্রি ঘড়ি দেখল, এখন 4টে বাজে। সূর্যাস্ত 5:31। বিশ্রামের প্রয়োজন নেই, বরঞ্চ এই সুযোগে বাড়ির চারপাশটা দেখে নেওয়া যাক। এক্সিট রুটটা মাথার মধ্যে ছেপে নেওয়া দরকার, অন্যথায় পরে অসুবিধে হতে পারে। এরপর সন্ধে হয়ে গেলে কিছু করার থাকবে না। আগাছার মধ্যে সাপ বা বিষাক্ত পোকামাকড় অবশ্য থাকতে পারে, কিন্তু হিমাদ্রি চোখ কান খোলা রাখবে। বাংলোর বাইরে উঠোনে এসে হিমাদ্রি জুত করে সিগারেট ধরালো। নেহাত দরকার তাই, নইলে এই কালু লোকটাকে তার একেবারেই বরদাস্ত হচ্ছে না। অবশ্য একে ছাড়া এই অভিযানে সাফল্যের সম্ভাবনা নেই বললেই চলে। কালুর হাত যশ হিমাদ্রি এর আগে নিজের চোখেই প্রত্যক্ষ করেছে, নিয়ামতপুরের কবরস্থানে সেই মধ্যরাতে। সিগারেটে টান দিতে দিতে হিমাদ্রি সে কথাই ভাবছিল। কুয়াশায় ঢাকা বিশ্রী গা ছমছমে নির্জন রাতে গ্রামের শেষ প্রান্তে কবরস্থানের ভাঙা পাঁচিলের সামনে দাঁড়িয়ে সাহসী হিমাদ্রিরও যেন বুক কেঁপে উঠেছিল। নাম না জানা রাত, পাখির তীক্ষ্ণ চিৎকারটা ঘুরে ফিরে হিমাদ্রির কানে বাজছিল। কবজিতে বাঁধা হাত ঘড়ির দিকে চোখ রেখে দেখল ঘড়ির কাঁটা 2:12টার ঘর ছুঁয়েছে। হিমাদ্রির অস্বস্তি বাড়ছিল। কালুর মুখে যে গল্পটা সে শুনেছে সেটা বেশ ভীতিপ্রদ। কাসেম নাকি বদরু শেখের থেকে শেখা বিদ্যার বলে একজন নিম্ন শ্রেণীর জিনকে নিজের বশে এনে ফেলেছিল। এত অপরাধ করেও কাসেমের টিকিট যে কেউ স্পর্শ করতে পারেনি, সেটা নাকি ওই জিনের ক্ষমতার জোরেই। যদিও জীবনে একবার অন্তত কাসেম জিনের সঙ্গে চুক্তি ভঙ্গ করে ফেলেছিল, আর সেদিন থেকেই ওর জীবনে বিপত্তি শুরু। গঞ্জের আড়তদারের বাড়ি ডাকাতি করতে গিয়ে লোকটার সুন্দরী মেয়েকে দেখে কাসেম নিজের সংযম হারিয়ে ফেলে। জিনিকে দেওয়া প্রতিশ্রুতির তোয়াক্কা করেনি। ফল অবশ্য হাতে নাতে পেয়েছিল। কাসেমের দুর্গতির কিছুটা তো হিমাদ্রি নিজের চোখেই দেখেছে। কালু এলো আরও প্রায় আধ ঘন্টা দেরিতে। কৈফিয়ত দেবার মতো করে বলল, আব্বা না ঘুমিয়ে পড়া পর্যন্ত আসতে পারছিলাম না, চলেন গোরস্থানের মধ্যে চলেন। কালু আগে থেকেই বিশেষ একটা কবর দাগিয়ে রেখেছিল। কাঁধের ঝুলি থেকে গোছা গোছা লাল ফুল বের করে মাটির সঙ্গে মিশে যাওয়া সমাধিতে সাজিয়ে নিচু স্বরে বলল, একজন পোয়াতি মাইয়ার নিচে শুয়ে রয়েছে।
মেয়েটা বেশি রেতের দিকে কবরের নিচে কাঁদে। আপনি শুনতে পাচ্ছেন বাবু? ঠান্ডার মধ্যেও হিমাদ্রির কপালে বিন্দু বিন্দু স্বেদ জমছিল। হাতের তেলো দিয়ে ঘাম মুছে বলল, না। ঝুলি থেকে ঘষ্টে বিবর্ণ ঝাপসা কাঁচের ডিম্বাকৃতি একটি আয়না বের করে কালু সেটাকে ফুলের সার্কেলের মধ্যে রেখে দিল। আয়নাটা যাতে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে সেজন্য দুদিকে দুটো ইট দিয়ে চেপে দিল। কালুর ঝুলি থেকে এবারে যেটা বেরোলো সেটা একটা কাঁসার তৈরি থালা। বার দুয়েক থালাটা নেড়ে চেড়ে আয়নার সামনে রেখে কালু বলল, বাক্সখান এইদিকে রাখেন দেখি। হিমাদ্রি বাক্স রেখে পকেট থেকে চাবি বের করতে যাচ্ছিল, ঠিক তখনই কালু আপত্তি করে বলল, চাবি লাগবো না। থান ইটের টুকরো দিয়ে বার দুয়েক ঠুকতেই মরচে পড়া তালা আংটা থেকে খসে পড়ল। ডালা সরিয়ে ফেলতে হিমাদ্রি উৎসুক হয়ে বাক্সের ভিতরে চাইল। রংচটা শতচ্ছিন্ন একখণ্ড কালো কাপড়ের পুঁটলি দেখা যাচ্ছিল। কালু সেটা তুলে আয়নার সামনে রেখে দিল। হিমাদ্রি জিজ্ঞাসু দৃষ্টি চেয়ে রয়েছে দেখে বলল, কালু মিয়ার জীবন ভোরের কামাই এই কাপড়ে আছে। পুঁটলির আবরণ সরিয়ে একটা থিকথিকে কালো পদার্থ বের হলো। কালু সেটাকে কাঁসার পাত্রে রেখে বলল, আগুনের জীব আগুনেই মুক্তি পাবে বাবু। সঙ্গে সঙ্গে কাসেমও এর হাত থেকে বেঁচে যাবে। আমার একটা কথা জানার আছে, সেটা যাবার আগে বলে যাবে তো? কালু এক মুহূর্ত চিন্তা করে বলল, ঠিক আছে, তবে জিনিরেই জিগানো যাক। আপনি দেখেন বসে। ঝোলা থেকে একখণ্ড কাগজ বের করে কালু উচ্চ স্বরে পড়তে শুরু করল। খুব সম্ভবত আরবি ভাষায় লেখা পংক্তি। এক নাগাড়ে মিনিট পাঁচেক পাঠের পর হিমাদ্রি টের পেল তার চারপাশের আবহাওয়ার মধ্যে আকস্মিক একটা পরিবর্তন দেখা দিয়েছে। বাতাস যেন অতিমাত্রায় ঠান্ডা আর ভারী হয়ে বইতে শুরু করেছে। এতটাই ভারী হিমাদ্রির শ্বাস প্রশ্বাস নিতেও অসুবিধে হতে শুরু করল। কবরস্থানের ওপারে বুনো ঝোপের আড়াল থেকে বিশ্রী স্বরে একটা শেয়াল ডেকে উঠল। কি যেন অশুভ একটা ইঙ্গিত শৃগালের ওই আহ্বানের মধ্যে লুকিয়েছিল। শেয়ালের ডাক মিলিয়ে যেতেই অদৃশ্যকার পদধ্বনি হিমাদ্রিকে যেন অতিমাত্রায় সচকিত করে তুলল। হিমাদ্রি এবার তাকে দেখতে পেল। আয়নায় যে জীবের প্রতিফলন ঘটেছে সে যে সাক্ষাৎ নরক থেকে উঠে আসা কোনো ভয়ঙ্কর প্রাণী সে আর বলে দিতে হয় না। হিমাদ্রি উত্তেজনায় থরথর করে কাঁপতে কাঁপতে বলল, ওকে জিজ্ঞেস করো শেখর কোথায় লুকিয়ে আছে। আয়নার উপর দুর্বোধ্য ভাষায় কিছু লেখা ফুটে উঠল। কালু বলল, জিনি বিবি একটাই হুকুম মানবে। আপনার জবাব দিলে কাসেমের জান আজ যাবে। আপনি ভেবে বলেন। কাসেমের জন্য আমি এত দূরে এসে হাজির হইনি, আমি শেখরের জন্য এসেছি। ওকে জিজ্ঞেস করো শেখর রায় এখন কোথায় আছে। আয়নার উপর আবার কিছু অজানা হরফ ফুটে উঠল, আর বিকৃত জীবটাও সেই মুহূর্তে অদৃশ্য হল। কালু হাঁপাতে হাঁপাতে বলল, শোনেন বাবু, জায়গার নাম হচ্ছে জলাধুংরির বন বাংলো। তবে আপনি যারে খুঁজছেন সে লোকটা আর বেঁচে নাই। তবে মরে গিয়েও কিন্তু সে পুরো মরে নাই। ওই বাংলোর চার দেওয়ালের মধ্যেই এখনো তার বেঁচেন রুহ আটক আছে। সিগারেটের আগুন জ্বলতে জ্বলতে ফিল্টার ছুঁয়ে ফেলেছিল। সেদিকে চোখ পড়তে পড়া সিগারেট ছুঁড়ে ফেলে হিমাদ্রি একটা দীর্ঘশ্বাস ফেলল। আজ এত বছর পরেও বিশ্বাস করতে কষ্ট হয় শেখর ওর সাথে এমনটাও করতে পারে। দীর্ঘ 30 বছরের বন্ধুত্ব দুজনের। তারপর এক ব্যবসায় অংশীদার।
পাটের দালালি করতে করতে হঠাৎ একদিন হাত লাগালো চোরা চালানোর কাজে। যোগাযোগটা অবশ্য শেখরের মাধ্যমেই হয়েছিল। নতুন কারবারে ফুলে ফেপে উঠতে দেরি হলো না। ব্যবসা বাড়াবার উদ্দেশ্যে হিমাদ্রি ড্রাগসের কারবারেও হাত লাগিয়েছিল। মুনাফায় সিন্দুক ভরে উঠতে বিশেষ দেরি হলো না। মাঝে মধ্যে অবশ্য উটকো ঝামেলা পোহাতে হলেও শেষমেশ সবকিছু ঠিকঠাকই চলছিল। তারপর একদিন এলো সুলগ্না, হিমাদ্রির পরমা সুন্দরী স্ত্রী। চিটফান্ডের পাতা ফাঁদে পা দিয়ে ধনী হবার লালসায় অন্য অনেকের মতো সুলগ্নার কেরানি বাবাও সেই সময় সর্বশান্ত হয়ে পড়েছেন। ঈশ্বর প্রেরিত দূতের মতো হিমাদ্রি রক্ষা করল সুলগ্নার ডুবন্ত পরিবারকে। বিনিময়ে সুলগ্না চিরদিনের মতো হিমাদ্রির হয়ে গেল। নেশার বস্তুর ব্যবসা যতটা লাভজনক ততটাই ঝক্কিও। কারবারি লোককে অনেক বন্ধ তালা খোলার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হয়। চতুর হিমাদ্রি অবশ্য ততদিনে সবথেকে নিরেট তালারও মাস্টার কি জুটিয়ে ফেলেছে। সুলগ্নার মতো চাবি হাতে থাকলে কঠিন থেকে কঠিনতর তালার ক্ষমতা কি হিমাদ্রির ইচ্ছের সামনে দেয়াল তুলে দাঁড়ায়? শেখরের সঙ্গে বন্ধুত্বে চির ধরা এরপর থেকেই শুরু। হিমাদ্রির একদিন মনে হলো শেখর যেন বন্ধু পত্নীর প্রতি অকারণ মনোযোগ প্রদর্শন করছে, আর এতটা সাহস যে পাচ্ছে সেটা সুলগ্নারই প্রশ্রয়। ক্রমশ হিমাদ্রির সন্দেহ দৃঢ় নিশ্চিত হল। হিমাদ্রির চোখের আড়ালে সুলগ্না আর শেখর ততদিনে লিমিট ক্রস করেছে। অথচ এই সুলগ্নার জন্য হিমাদ্রি কি না কি করেছে। একেবারে মাটি থেকে তুলে রাজপ্রাসাদে রানী করে বসিয়েছে, অথচ পিঠে ছুরি মারার আগে দুজনে কেউ ভাবল না। মাথার ওপর বোঁবো শব্দে হিমাদ্রি চমকে ওপর পানে চাইল। পেল্লায় সাইজের একটা রোমশ বাদুর কোথা থেকে এসে জুটেছে। জন্তুটা আরেকটু নিচ দিয়ে উড়লেই হিমাদ্রির মাথায় ধাক্কা খাবে। হিমাদ্রি সবয়ে হাঁটু গেড়ে বসল। জন্তুটা গোল গোল কয়েক পাক খেয়ে চৌধুরী বাড়ির দোতলার দিকে উড়ে গেল। হিমাদ্রির নির্নিমেষ দৃষ্টে বাদুরটার উড়ে যাওয়া দেখছিল। চামচিকে অবধি তাও এক প্রকার ছিল, কিন্তু এ জিনিস তো আবার চামচিকেরও বাবা। চোখের সামনে থেকে বাদুরটা বিদেয় হতে হিমাদ্রি হাঁপ ছেড়ে বাঁচল। এদিকে সূর্য প্রায় ডুবতে বসেছে। হাত ঘড়ির দিকে চোখ রেখে হিমাদ্রি বাড়ির ভিতরটা হাঁটা দিল। কালু ইতিমধ্যে বোতল খুলে বেশ গুছিয়ে বসেছে। হিমাদ্রি বিরক্ত কণ্ঠে বলল, এখন আবার এসব কেন? কালু ঘোলা চোখ মেলে তাকালো আর বলল, একটু নেশা না করলে বাবু এসব কাজ করা যায় না। মনে জোর চাই তো। আমার কথা শুনলে বলবো আপনি একটু চড়িয়ে নিন, বুঝলেন? বলছি বিলিতি পানি আছেন নাকি? কথাটা হিমাদ্রির মনে ধরল। আজ রাতে যাই ঘটুক না কেন নার্ভ স্ট্রং রাখতে হবে। এক চুমুক গলায় ঢেলে দিলে নেহাত মন্দ হয় না। পকেট থেকে চাবি বের করে সুটকেসটা খুলে দেখতেই এবার হিমাদ্রির ভ্রু কপালে উঠল। বাক্স খুলে কেউ ঘাঁটাঘাঁটি করছে। হিমাদ্রির স্পষ্ট মনে আছে, ধাতুর তৈরি মদের চ্যাপটা বোতলের ওপর পরপর দুখানা তোয়ালে রেখে তার উপর ল্যাপটপ রেখেছে। তোয়ালে দুটো হয়তো বাক্সের মধ্যেই রয়ে গেছে, কিন্তু তাদের মধ্যে একটা স্থান পরিবর্তন ঘটেছে। হলুদ তোয়ালেটা নিচে ছিল, সেটা এখন উপরে চলে এসেছে, আর সাদা তোয়ালেটা চলে গেছে নিচের সারিতে। তাড়াহুড়োর মধ্যে সুযোগ সন্ধানী লোকটা খেয়াল রাখতে পারেনি, যদিও বাক্সের বাইরে তালা ঠিক আগের মতোই ঝুলছিল। হিমাদ্রি আর চোখে কালুর দিকে চাইল। লোকটা তবে পাকা চোর।
এবার থেকে আর সতর্ক ঢিলে দিলে হবে না। যদিও টাকা পয়সা যা থাকার হিমাদ্রির সঙ্গেই রয়েছে, সেটা কেড়ে নেওয়া অত সহজ নয়। হিমাদ্রিও ঝানু খেলোয়াড়। কালু জানে না হিমাদ্রির পকেটে একটা জার্মান মেড পোর্টেবল সাইজের আগ্নেয়াস্ত্র লুকোনো আছে। আত্মরক্ষার প্রয়োজন ব্যতীত অবশ্য হিমাদ্রি সেটা ব্যবহার করতে চায় না। জানলে নিশ্চয়ই কালু বাড়াবাড়ি করার আগে দুবার ভাবত। হিমাদ্রি ধীরে সুস্থে বাক্স বন্ধ করল। কালুকে এখন বুঝতে দেওয়া উচিত হবে না যে সে কিছু টের পেয়েছে। আগে কাজ মিটুক, তারপর দেখা যাবে। মাথার উপর দিয়ে ফরফর করে শব্দ হতে হিমাদ্রির বিরক্তি চরমে উঠল। আরে, এ তো আবার সেই বাদুর এবার একেবারে বাড়ির মধ্যে ঢুকেছে। বাদুরটা কড়ি কাঠ ছুঁয়ে দুটো পাক খেয়ে খোলা জানলা দিয়ে বাইরে বেরিয়ে গেল, আর সাথে সাথে সূর্য ডুবে গিয়ে চারপাশটা অন্ধকার হয়ে গেল। হিমাদ্রি সঙ্গে নিয়ে আসা পোর্টেবল এমার্জেন্সি লাইট দুটো দুদিক দিয়ে জ্বেলে দিতেই ঘরের মধ্যে আলোর একটা বৃত্ত ছড়িয়ে পড়তেই আবার সবকিছু দৃশ্যমান হয়ে পড়ল। রাত 9টা। জলাধুংড়ির বন বাংলোয় এখন মধ্যরাত্রির পরিবেশ। কালু কাজ শুরু করেছে। নিজের ঝুলি থেকে অনেকগুলি কাজের জিনিস বের করে মেঝেতে সাজিয়ে মন্ত্রপুত জলের ছিটা দিয়ে হিমাদ্রিকে সামনে বসতে বলল। কালু সঙ্গে নিয়ে আসা মরার খুলির ওপর সিঁদুর মাখিয়ে সেটাকে ত্রিকোণ আকারে একটা আয়নার সামনে এমনভাবে রেখেছে যাতে প্রতিবিম্বটা সোজা গিয়ে ওই আয়নার উপরে পড়ে। একটা মাটির সরায় ছিট কাপড়ে আগুন জ্বালিয়ে কয়েকটা কর্পূর ফেলে আগুনটাকে উস্কে দিয়ে কালু দুর্বোধ্য ভাষায় প্রচণ্ড চিৎকার করে উঠল। নির্জন বাড়ির আধ ভাঙা দেওয়ালগুলো যেন কালুর চিৎকারে থরথর করে কেঁপে উঠল। পরপর কয়েকটা কালো রঙের মাটির পাত্রে সুপুরির সঙ্গে সিঁদুর মাখিয়ে কালু উচ্চ স্বরে খটমট সব মন্ত্র উচ্চারণ করতে করতে শুরু করল। যার বিন্দু বিসর্গ না বুঝলেও হিমাদ্রি অনুভব করল মন্ত্রোচ্চারণের সুরে কেমন যেন অদ্ভুত মাদকতা আছে। একটানা বেশ কিছুক্ষণ এভাবে করার পর কালু বোতল থেকে এক ঢোক তরল পানীয় গলায় ঢেলে দিল। মুরগিটা রুগ্ন নিস্তেজ চোখ মেলে মেঝের ওপর পড়েছিল। কালু সেটাকে হাতে তুলে নিয়ে ধারালো ছুরির কোপে মুন্ডুটা ধর থেকে আলাদা করে ফেলে দিল। কালুর হাতের শক্ত বাঁধানোর মধ্যে ধরা সদ্য মৃত মুরগিটার দেহ দুর্দান্ত রকম ছটফট করতে শুরু করল। কালু মুরগির মুন্ডুহীন ধরটা মাটির পাত্রের মধ্যে চেপে ধরল। ফিনকি দিয়ে তাজা রক্ত বেরিয়ে মাটির পাত্রের অর্ধেকটা ভরে যেতেই কাটা মুরগিটা এক পাশে ছুঁড়ে ফেলে এবারে রক্ত হাতের তালুতে মাখিয়ে খুলির গায়ে লেপে দিতে লাগল। সেই সঙ্গে অবশ্য কালুর বিড়বিড় করে মন্ত্র আওড়ানি আগের মতোই চলতে লাগলো। রক্ত মাখানো হয়ে যাবার পর এবার কালু খুলিটাকে আগুনে সেঁকতে শুরু করল, ঠিক যেমন কুমোরে মাটির তৈরি জিনিস শুকিয়ে পোক্ত করে। হিমাদ্রি রুদ্ধশ্বাসে বসে কালুর ক্রিয়াকলাপ দেখছিল। মনে মনে খানিক তারিফও যে করল না তেমন নয়। স্বভাব যেমনই হোক না কেন, লোকটার এলেম আছে স্বীকার করতেই হবে। হঠাৎ কালু যেন ইলেকট্রিক শক খাওয়ার মতো চমকে উঠল। কালু থরথর করে কাঁপা হাত থেকে ততক্ষণে মরার খুলি ছিটকে পড়া মেঝের উপর গড়াতে শুরু করেছে। হিমাদ্রি বিস্ফারিত দৃষ্টে দেখল দেয়াল ফুঁড়ে অদ্ভুত এক মূর্তির আমদানি ঘটেছে। আলকাতরার মতো কুচকুচে কালো মূর্তির মুখটা হিমাদ্রির অবশ্য পরিচিত। কিছুদিন আগে জেলে আলাপ হওয়া ফাঁসির আসামি কাসেম সর্দার ফিরে এসেছে জলাধুংড়ির পরিত্যক্ত বন বাংলোয়। কাসেমের হিংস্র ক্রুদ্ধ দৃষ্টি সোজা তাক করা হিমাদ্রির মুখের দিকে। কাসেমের রক্তাভ চোখ দুটো যেন
কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসবে মনে হচ্ছিল। বিকৃত ঘর ঘর স্বরে কাসেম বলল, কি হে দোস্ত, বেইমানি করলে? বেইমানি? তোমারে ভরসা করার ভালোই নাম দিলে। ঠিক আছে, এবার কাসেম সর্দার তোমারে পাল্টাই নাম দেবে। কাসেম দু হাত বাড়িয়ে হিমাদ্রির দিকে এগিয়ে আসতে শুরু করল। হিমাদ্রি কালুর উদ্দেশ্যে ত্রস্ত স্বরে চিৎকার করে বলল, কালু, কালু বাঁচাও! কালু হতভম্ব দ্বিধান্বিতভাবে দাঁড়িয়ে আছে দেখে হিমাদ্রি ফের আত্মচিৎকার করল, কালু, কালু কাসেমকে ঠেকাও, পুরো 10 লাখ টাকা দেবো, কালু কাসেমকে ঠেকাও। হিমাদ্রি আর কিছু বলার সুযোগ পেল না। কাসেম এবার হিমাদ্রির গলা টিপে ধরল। হিমাদ্রি দুহাত দিয়ে কাসেমের কবজি চেপে নিজেকে ছাড়াবার চেষ্টা করল, কিন্তু সাঁড়াশির মতো শক্ত হাতের পেছনে ক্রমশ দম বন্ধ হয়ে আসতে লাগলো। হিমাদ্রির চোখের সামনেটা ঝাপসা হয়ে আসছিল। হঠাৎ কাসেমের বজ্রমুষ্টি শিথিল হয়ে পড়ল। কালু সম্বিত ফিরে পেতে জোব্বা থেকে শিশি বার করে মন্ত্রপুত তরল পদার্থ কাসেমের মাথায় উপুর করে ঢেলে দিয়েছে। হিমাদ্রিকে ছেড়ে কাসেম এবার কালুর দিকে ফিরল। কাসেমের রক্তবর্ণ চোখ দুটো তখন প্রচণ্ড ক্রোধে আগুনের ভাটার মতো দপদপ করে জ্বলছে। থরথর কম্পমান হাত দিয়ে কালুর গলার নলি চেপে ধরে কাসেম অমানসিক চাপ দিল। কয়েক মুহূর্তের ব্যবধানে কালুর নেতিয়ে পড়া অচেতন শরীরটা মেঝের উপর ছুঁড়ে ফেলে কাসেম ফের একবার হিমাদ্রির দিকে চাইল। হিমাদ্রির এবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে। তবে নতুন করে আর কাসেমকে প্রতিরোধ করতে হলো না। কাসেমের অপার্থিব নিরেট দেহে অদ্ভুত ভাঙন শুরু হয়েছে। কাসেমের হতাশ বিকৃত আর্তচিৎকার বাংলোর দেয়ালে দেয়ালে ঠোকাঠুকি করে হিমাদ্রির কানে আঘাত করার সঙ্গে সঙ্গে কাসেম সর্দার অদৃশ্য হল। স্বস্তির নিঃশ্বাস ফেলে হিমাদ্রির মেঝের উপর বেঁকে চুড়ে থাকা কালুর দিকে এগিয়ে গেল। ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে নাড়ি পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেল হিমাদ্রিকে তার পাওনাদারকে 10 লাখ টাকা আর দিতে হবে না। দেনা পাওনার সব হিসেব চুকিয়ে কালু এতক্ষণে ইহজগতের মায়া ত্যাগ করেছে। নতুন এই অনুভূতিটা অবশ্য হিমাদ্রিকে বিশেষ আনন্দ দিতে পারল না, কিন্তু 10 লাখ হয়তো রক্ষা পেল। শেষ পর্যন্ত পিতৃদত্ত প্রাণটা কি রক্ষা পাবে? হাড়ে হাড় ঠোকাঠুকির বিটকেল শব্দে হিমাদ্রি সতর্ক হল। আওয়াজটা আসছে ঘরের অন্য প্রান্ত থেকে। প্রচণ্ড বিস্ময় আর কৌতূহলের সঙ্গে হিমাদ্রি লক্ষ্য করল খুলিটা গড়িয়ে দেয়ালের গায়ে ঠেকে দাঁড়িয়েছে, আর খুলির কাঠামোর ওপর তার এক সময়ের অভিন্ন হৃদয়ে বন্ধু শেখরের স্পষ্ট আদল ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করেছে। ধীরে ধীরে সাদা হাড়ের ওপর চামড়া মাংসের প্রলেপ পড়ল। ফ্যাকাশে সাদা হয়ে যাওয়া মুখ রক্তের আভায় পরিপূর্ণ হয়ে গেল। এবারে শেখরের বন্ধ চোখের পাতা খুলে গেল। খোলা মাত্র শেখরের চঞ্চল দৃষ্টি ঘরের চতুর্দিকে ঘুরে যেন কিছু খুঁজতে আরম্ভ করেছে। শেখর এতক্ষণ যা খুঁজছিল সেটা খুঁজে পেতে অবশ্য বিশেষ বেগ পাওয়ার কারণ নেই। পুরনো বন্ধু হিমাদ্রির দিকে দৃষ্টি পড়তেই শেখরের পরিশ্রম শেষ হল। অপলক স্থির দৃষ্টে হিমাদ্রির দিকে চেয়ে শেখর যেন নীরবে ওর ভিতরটা অবধি দেখতে লাগল। হিমাদ্রির মতো সাহসী মানুষও এই দৃষ্টি দেখে কি ঘাবড়ে গেল? বুনো আর হিংস্র এই চোখের দৃষ্টি হিমাদ্রি তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। হিমাদ্রির রক্তচাপ বহুগুণে বৃদ্ধি পেয়েছে। কতক্ষণ যে আর নার্ভের ওপর দখল রাখতে পারবে
সেটাই এখন বড় প্রশ্ন। যেন বহু দূর থেকে ভেসে আসা একটা ঘর ঘরে কণ্ঠ বিলাপ করে উঠল, সেই জ্বলুনিটা আবার টের পাচ্ছে। হিমাদ্রি বুঝে গেছে খেলা আর তার হাতের বাইরে চলে গেছে। তবু যে প্রশ্নটা করার জন্য এতগুলো বছর অপেক্ষা করেছে সেটা করার জন্য তৈরি হলো। মন শক্ত করে হিমাদ্রি বলল, চিনতে পারিস শেখর? আমি হিমাদ্রি। সুলগ্না কোথায় আছে বলে দে। কয়েক মুহূর্তের ব্যবধান। হিমাদ্রির মনে হলো যেন অনন্তকাল। তারপর শেখর উত্তর দিল, যে উদ্দেশ্যে এত দূর ছুটে এসেছিস আজ রাতে তার পূর্তি অবশ্যই ঘটবে। সুলগ্নার সাথেও তোর দেখা হবে নিশ্চয়ই। তবে তার আগে আমরা একে অপরের প্রশ্নের উত্তর দেব। উত্তর দিতে তুই বাধ্য হিমাদ্রি। আমাকে এভাবে পুড়িয়ে মারার কি খুব দরকার ছিল? এত ঘৃণা ছিল তোর মনে? হিমাদ্রির পিঠ দেয়ালে ঠেকে গেছে। নিশ্চিত মৃত্যুর সামনে মানুষ অনেক সময় বেপরোয়া হয়ে পড়ে। হিমাদ্রির বোধহয় এখন সেই অবস্থা। পকেটে হাত দিতে রিভলভারের ছোঁয়া হাতে লাগতেই বুকে খানিক সাহস ফিরে এলো। বিকৃত স্বরে বলল, শিবলালকে বলেছিলাম তোদের দুজনকে জ্যান্ত ধরে নিয়ে আসতে। পরে অবশ্য তোকে গুলি করেই মারতাম। তবে শিবলাল যা করেছে বেশ করেছে। বন্ধুর বউয়ের সঙ্গে লুকিয়ে ফুর্তি মারার সময় ভেবেছিলি পার হয়ে যাবি, তাই না? সুলগ্নাকে নিয়ে পালাবার সময় তুই টের পাসনি যে আমার স্পাই তোকে কনস্ট্যান্ট ফলো করছে। তাই এখানকার হদিশ পেতে আমার দেরি হয়নি। খুলির হাঁ করা মুখের ফাটল থেকে কর্কশ শব্দ ভেসে এলো। যখন সুলগ্নাকে রাতের পর রাত ওই লোভী নেকড়েগুলোর সামনে ফেলে দিতিস তখন মনে হয়নি ও তোর বউ? মনে হলো যখন ও আমার সাহায্যে তোর কবল থেকে পালালো। সুলগ্না তোকে কতটা ঘৃণা করত তা তুই নিশ্চয়ই জানতিস। এত বছর যে জেল খাটলি কেন সেটা জানিস? দিনের পর দিন ধরে সুলগ্না তোর দুষ্কর্মের প্রমাণগুলো সংগ্রহ করে আমার হাতে তুলে দিয়েছিল। বেরিয়ে যাবার আগে ঠিক জায়গায় আমি সেসব পাঠিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম এবার হয়তো সুলগ্না একটু শান্তিতে বাঁচতে পারবে, মানুষের মতো। হিমাদ্রি রিভলভার তুলে খুলির দিকে তাক করে ঠান্ডা গলায় বলল, গুলি করার আগে শেষবার জিজ্ঞেস করব, আমার সোনা আর আমার সুলগ্না কোথায়? সেটা তোর ওই ভাড়া করা গুন্ডাগুলোকে জিজ্ঞেস করলে জানতে পেতিস। আমাকে পুড়িয়ে মারার পর যারা তাদের মালকিনকেও ছাড়েনি, 5 জনে মিলে রেপ করে এ বাড়ির উঠোনে জ্যান্ত কবর দিয়েছে। আর সোনা তারা নিজেরা হজম করে তোকে দেখিয়েছে কাঁচকলা। হিমাদ্রির ধৈর্যের বাঁধ এবার ভেঙে পড়ল। করটি লক্ষ্য করে রিভলভারের ঘোড়া টিপল পরপর 3 বার। খুলির হাড়গুলো টুকরো টুকরো হয়ে এদিক ওদিক ছিটিয়ে পড়ল। হিমাদ্রি এবার দ্রুত পিছু হটল। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বিদায় নিতেই হবে। ঊর্ধ্বশ্বাসে ছুটে সদর দরজার কাছে পৌঁছে অবশ্য হোঁচট খেল, পালানো আর সম্ভব হলো না। দরজা আগলে দাঁড়িয়ে রয়েছে শেখরের ঝলসে যাওয়া মুখের ভিতর থেকে সাদা দাঁতের পাটিগুলো যেন ঠেলে বেরিয়ে আসবে মনে হচ্ছিল। ভ্রুর নিচে চোখের মণি কোটর থেকে ঠেলে বেরিয়ে বিশ্রীভাবে ঝুলছিল। শেখর পোড়া ঠোঁট দুটো ফাঁক করে হাসল আর বিকৃত স্বরে বলল, সুলগ্নার সঙ্গে দেখা না করেই চলে যাচ্ছে সে। ওই দেখ সুলগ্নার কি দশা তুই করেছিস, দেখ। শেখরের আঙুল লক্ষ্য করে বিস্ফারিত দৃষ্টে চেয়ে হিমাদ্রি দেখল ওদের অলক্ষ্যে
কড়ি কাঠে যে বাদুরটা এতক্ষণ ঝুলছিল সেটা যেন জাদু মন্ত্রে মানবীর আকৃতি ধারণ করে মেঝের ওপর নেমে এলো, আর এই আধা মানুষ আর আধা জানোয়ারের মুখটা অবিকল তার এককালের সুন্দরী স্ত্রী সুলগ্নার মতোই। সুলগ্নার দু চোখের তারা যেন প্রতিহিংসার আগুনে জ্বলছে, ঠোঁটের ভাঁজে প্রকট হচ্ছে বিভৎস রসের হাসি। দুহাত মেলে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সুলগ্না এগিয়ে আসছে হিমাদ্রির দিকে। সুলগ্না আর হিমাদ্রির মধ্যে দূরত্ব ক্রমশ কমছে। এদিকে হিমাদ্রির বুকের ভিতরটা যেন হাঁপড়ের মতো ওঠা নামা করতে আরম্ভ করল। হঠাৎ একটা কাঁপুনি দিয়ে হিমাদ্রি মেঝের উপরে সশব্দে উপুর হয়ে পড়ল। এখন তার চোখ দুটো দেখে মনে হচ্ছে সেগুলো যেন তার পুরনো বন্ধু শেখরের মতোই কোটর ছেড়ে বেরিয়ে আসবে।